র এবং স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ নিয়ে কথা বলি, আর এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ র এবং স্ম্যাকডাউন দুইটাই কিন্তু ইউএসএ নেটওয়ার্কের উপর আছে। আর রোমান রেন্সের অ্যাপিয়ারেন্স হওয়ার পরেও কিন্তু স্ম্যাকডাউনের যে নাম্বার সেটা কিন্তু অনেক কম এসেছিল, কিন্তু এই সপ্তাহে রোমান রেন্স ছিল না, এই সপ্তাহে নাম্বারটা ইনক্রিজ হয়েছে, মানে আরো বেড়ে গিয়েছে। আর এই সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছে 1.56 মিলিয়ন ভিউয়ার্স। আর যদি মানডে নাইট রয়ের কথা বলি, নাম্বারটা একদম স্ম্যাকডাউনের মতো সেমই হয়ে গিয়েছে, আর তাদের ভিউয়ারশিপ এসেছে 1.567 মিলিয়ন ভিউয়ার্স, এবং স্ম্যাকডাউন একটু আগে আছে তাদের থেকে। আর আমি আপনাদের আগেই বলেছি ফক্স নেটওয়ার্কের উপর স্পোর্টসের অডিয়েন্স আছে, তারা এটা বেশি দেখে। এছাড়াও ফক্স যারা দেখে টোটাল লোক ইউএসএ নেটওয়ার্কের থেকে ফক্সেই বেশি আছে। আর স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ অলমোস্ট 1 মিলিয়ন কমে গিয়েছে, আগে কিন্তু 2 পয়েন্টের উপরেই থাকতো, বাট এখন ইউএসএ নেটওয়ার্কের উপর আছে। আর আমার মনে হয় ভিউয়ারশিপ ডাব্লিউডাব্লিউইর জন্য ম্যাটার করে না, যদি করতো তাহলে তারা ফক্সের সাথে ডিল করতো। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে ব্রন স্ট্রোম্যানকে নিয়ে বলি, আর ব্রন স্ট্রোম্যানকে নিয়ে একটু আনফরচুনেট জিনিস হয়েছে। ওনার যে পায়ের এরিয়া সেখানে একটা ফ্র্যাকচার হয়েছে বা প্রবলেম হয়েছে, আর এর জন্য হয়তো টেলিভিশন থেকে ব্রন স্ট্রোম্যান অফ হয়ে যেতে পারে, মানে তাকে আর ডাব্লিউডাব্লিউ দেখাবে না। আর জিনিসটা এমন হলো যে ব্রন স্ট্রোম্যানের সাথে অনেকদিন ধরে কিছু হচ্ছিল না, যখনই তার মোমেন্টামটা আসলো তখনই সে ইনজুরিতে পড়লো। আর এই রিপোর্টটা কিন্তু রেসলিং অবজারভার থেকে জানা গিয়েছে, ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি এখনো জানায়নি। আর এটাও শিওর না যে ওনার যে প্রবলেম সেটা কত সময় লাগতে পারে, ডাব্লিউডাব্লিউ এরকম কোনো ক্ল্যারিফিকেশনও দেয়নি। ডাব্লিউডাব্লিউ যদি 2-3 সপ্তাহ ব্রন স্ট্রোম্যানকে অফও রাখে, তারা স্টোরির লাইনটাকে দেখাতে পারবে, তার জন্য কোনো প্রবলেম হবে না। কারণ ব্রন স্ট্রোম্যান যে একটা ভালো ম্যাচ দিয়েছে সেটার জন্য সেল দেখাতে হবে যে হ্যাঁ ব্রন স্ট্রোম্যান এর জন্য আসেনি। আর আমি চাই হোপফুলি ব্রন স্ট্রোম্যানের সাথে খুব ভালো কিছু হোক, 2-3 সপ্তাহ পর যেন ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসুক। যদি 5-6 মাসের জন্য গায়েব হয়ে যায়, তার মোমেন্টামটা একদম নষ্ট হয়ে যাবে। নেক্সট, কেভিন ওয়েন্সের যে পার্সোনালিটি সেটা এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন। একটা ফ্যান যে যারা পোস্টার নিয়ে আসে, সে লিখেছে যে আমি কিভাবে ক্যান্সারের সাথে ফাইট করতেছি কেভিন ওয়েন্সকে দেখার জন্য। আর কেভিন ওয়েন্স যখন এই পোস্টারটাকে দেখেছে, কেভিন ওয়েন্স যখন টিভিটা অফ হয়ে গিয়েছে, মানে অফ এয়ার গিয়েছে ডাব্লিউডাব্লিউ, কেভিন ওয়েন্স সেই ফ্যানটার কাছে গিয়েছে এবং সে গিয়ে হাগ করে। আর আমি বলি ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের আপনারা ক্যারেক্টারের জন্য যতই হেট করেন না কেন বা ঘৃণা করেন না কেন, রিয়েল লাইফের পার্সোনালিটি থেকে তারা কিন্তু একদম অন্যরকম। আর আমি বলবো অনেক ক্যান্সারের রোগী আছে, সেই বাচ্চারা কি করে এই ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের জন্য ওয়েট করে এবং অনেক সুপারস্টার গিয়ে তাদের সাথে সময় দেয়। তারা যতদিন বেঁচে থাকে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা সুপারস্টার তাদের সাথে গিয়ে দেখা করে, এবং এই কাজটাকে জন সিনা করতো, দেন রোমান রেন্স করতেছে, আর এখন করতেছে হচ্ছে কোডি রোডস। আর আমি পার্সোনালি কোনো সুপারস্টারকে হেট করি না, আমি বুকিংটাকে হেট করি। আর কি হলো না হলো সেটা তো আসলে বিষয় না, জাস্ট এনজয় করতে হবে শোগুলো, সেটাই বড় বিষয়। আর হ্যাঁ, আপনারা যদি সুযোগ পান কখনো, সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। এরপরে জেউসো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, এবং সে কি এনওয়াই ফ্যামিলির সে রেকর্ডটাকে ভাঙতে পারবে কিনা, যেটা রেকর্ডটা আছে রকের কাছে। আর এইটা তাদের হিস্টোরির, মানে তাদের ব্লাড লাইনের হিস্টোরির এনওয়াই ফ্যামিলির কাছে একমাত্র রকই অ্যাচিভ করেছে। আর রক অ্যাজ এ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পুরা তাদের ব্লাড লাইনে 224 দিনের মতো ছিল। আর এই টাইটেল রেনটা রকের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য অনেকদিন ছিল। আর এখন জেউসোর কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আছে, আর এটা যদি ভাঙতে চায় তাহলে তার অনেক সময় চ্যাম্পিয়ন হয়ে থাকা লাগবে, অলরেডি 8 থেকে 10 মাস লাগবে। আর ডাব্লিউডাব্লিউ কেমনটা করবে কিনা সেটাও দেখার বিষয়। আর অনেকেই মানতেছে যে জেউসোর টাইটেল রেনটা অনেক বেশি শর্ট হবে। আর জেউসোর এখানে একটা অ্যাডভান্টেজ আছে, কারণ রোমান রেন্স কিন্তু সেট করেছে, মানে তাদের ব্লাড লাইনে টাইটেল রেন অনেক বেশি দিন রেখেছিল, তো তার অ্যাডভান্টেজটা জেউসো নিতে পারে। যদি ডাব্লিউডাব্লিউ চায় তাকে কিন্তু লম্বা একটা টাইটেল রেন দিতেও পারে। এরপরে যেটা বলবো সেটা ডেফিনেটলি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, আর অবশ্যই আপনাদের ওপিনিয়ন এখানে আমাদের জানাবেন, কারণ এই জিনিসটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হবে। জনাথন কোচম্যান এটা বলেছে যখন ভেন্স ম্যাকম্যান ছিল, এবং ভেন্স ম্যাকম্যান যেভাবে রোমান রেন্সকে দেখতো যে ডাব্লিউডাব্লিউতে যাই হোক রোমান রেন্স কখনোই ম্যাচ হারবে না, সে সবসময় হিরো থাকবে, মেন ইভেন্টে রাখতে হবে, টপ স্পটে রাখতে হবে, মানে এক্সেট্রা এক্সেট্রা। আর এইভাবেই যেরকম ভিন্স ম্যাকম্যান চিন্তা করতো, ঠিক তেমন ট্রিপল এইচও চিন্তা করে ফেলেছে। এবং কার জন্য চিন্তা করেছে আপনারা শুনলে অবাক হবেন। আর ট্রিপল এইচ পিক করেছে কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারকে
এবং জনাথন কোচ বলে ট্রিপল এইচ গুন্থারের মধ্যে সেই জিনিসটা দেখেছে যেমনটা ভেন্স ম্যাকম্যান রবিনেসকে দেখতো, আর যেইভাবে ভেন্স ম্যাকম্যান রবিনেসকে বুকিং করতো ঠিক সেইভাবেই গুন্থারকে বুকিং করবে। আর আপনারা কিন্তু আজকের ফরম্যাট বা এখনকার এরাতে দেখছেন গুন্থার কিন্তু খুব কম ম্যাচ হারতেছে এবং তার কাছে বেশিরভাগ সময় টাইটেল থাকে। আর অনেকেই অলরেডি এটা বলে যে গুন্থারের বিষয় ট্রিপল এইচ অন্যভাবে দেখে এবং অনেকেই বলে তার কাছে এত বড় বড় স্পট কেন আসে। আর আমি বলি বা আই থিঙ্ক গুন্থারের কাছে ট্যালেন্ট আছে, সে কিন্তু ওইসব লেভেলে কাজ করতে পারতেছে খুব ভালোভাবে। আর প্রোমোর জন্য তাকে কিন্তু অনেকেই আগে ক্রিটিসাইজ করতো, বাট এখন দেখেন সে কতটা ন্যাচারালি ক্যাজুয়ালি কিভাবে ড্রপ করতেছে প্রোমোগুলো। আর গুন্থার যেভাবে প্রোমো কাট করে ডাব্লিউডাব্লিউ রাইটার্সরা 1-2-3 ঘন্টা এই প্রোমোগুলো লেখে, কিন্তু গুন্থার ন্যাচারালি সেই জিনিসটা বলতেছে। আর গুন্থার কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছে নিজেকে। আর যদি গুন্থারের রেসলিং স্কিলের কথা বলি সেটা তো আরও ভালো, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ডাব্লিউডাব্লিউতে সাবজেক্টিক অনেক কিছুই হয়। আর আপনারাও বলবেন আপনাদের ওপিনিয়ন, কিন্তু ভেন্স ম্যাকম্যানের যেই রোমান রেইন্সের সাথে এটা ছিল সেটা হচ্ছে আমরা করবই, কে কি বললো সেটা আসলে দেখার বিষয় না, কিন্তু ট্রিপল এইচ কিন্তু স্কিল দেখতেছে, তার মধ্যে পটেনশিয়াল দেখতেছে, তারপর পিক করতেছে যে না এই ডাব্লিউডাব্লিউর একটা বড় ফেস হবে। নেক্সট কোডি রোডস তার অক্টোবরের যে পুরো শিডিউল সেটা পোস্ট করেছে, আর এই গ্রাফিকে আপনারা কোডি রোডসের শিডিউলগুলো দেখতে পাচ্ছেন। স্ম্যাকডাউন তো নর্মালি আছে, লাইভ ইভেন্ট আছে, কিন্তু আপনাদের হয়তো চোখে পড়তেছে র গুলোকে, মানে দুইটা রতে সে অ্যাপিয়ার হবে। অক্টোবরের 31 তারিখে একটা র ফিলাডেলফিয়াতে হবে, আর 28 তারিখের একটা র সেখানেও সে অ্যাপিয়ার হবে। কিন্তু আমি এটা ঘাটাঘাটি করে দেখেছি, আমি এক্সাইটেড হয়েছিলাম আপনাদের মতো যে রতে গিয়ে সে কি করবে, বাট এটা হচ্ছে র অফ হয়ে যাওয়ার পর, কারণ আপনারা জানেন র 2 ঘন্টার হবে। ডাব্লিউডাব্লিউ তাকে মানডে নাইট রয়ের টিভি প্রোগ্রামে ফিচার্স করবে না, কিন্তু তারপরে তাকে দেখাবে, আর এটাকে বলে ডাব্লিউডাব্লিউ ডার্ক ম্যাচ। আর কোডি রোডসের ম্যাচটা হবে সোলো সিকোয়ার সাথে, এটা ডাব্লিউডাব্লিউ অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছে। আর এটা হচ্ছে স্ট্রিট ফাইট হবে যেটা ফিলাডেলফিয়াতে হবে। আর কোডি রোডস কিন্তু খুব ভালোই কাজ করতেছে, তার শিডিউল দেখেই বোঝা যায়। এরপরে মিস্টার মিকম্যানের ডকুমেন্টারি নেটফ্লিক্সে খুব ভালো কাজ করতেছে। আপনারা জানেন ভেন্স মিকম্যানের নেটফ্লিক্সে যে ডকুমেন্টারি সেটা এই উইকে পোস্ট করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, আর সেটার ভিউ এসেছে 4.9 মিলিয়ন ভিউয়ার্স। আর এটা যদি ঘন্টায় কনভার্ট করা হয়, কনভার্ট না মানে ক্যালকুলেট যদি করা হয়, 28 মিলিয়ন ঘন্টা মানে যে ওয়াচ আওয়ার্স সেটা নেটফ্লিক্স পেয়েছে এই ডকুমেন্টারি থেকে। আর হ্যাঁ, নেটফ্লিক্স যখন এটাকে ফিচার্স করেছিল তারা চার্জের দিক থেকে অনেক উপরে রেখেছিল যে হ্যাঁ এটা আমাদের খুব স্পেশাল এবং এটা দেখার জন্য একটু বেশি টাকা লেগেছে। আর আমি চেষ্টা করতেছি এই ডকুমেন্টারিটাকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা 6 ঘন্টার, আমি 20 থেকে 30 মিনিটের করার চেষ্টা করব, যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। এবং এর যে ডকুমেন্টারি যে প্রডিউস করেছে তার নাম হচ্ছে ম্যাট ম্যাকসন। এটা বলেছে যে আমরা যখন এটা তৈরি করতেছিলাম আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমরা কি করব, কারণ সেই সময় অনেক কিছু ভেন্স ম্যাকম্যানের বের হয়েছিল। এবং সেটাও বলে আমরা জাস্ট ওই সময় টুইটারটাকে স্ক্রল করতাম এবং নিউজ দেখতাম যে ভেন্স ম্যাকম্যানের কি কি হয়েছে। আর আপনারা জানেন ভেন্স ম্যাকম্যানের যে এলিগেশন সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। এরপর ব্যাড ব্লাডে জেকা ফোর্ড এবং কোডি রোডসের যে ম্যাচ হবে, আর এই ম্যাচে একটা স্পয়লার জানা গিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ এখানে একটা স্পট করবে রোমান রেইন্স এবং জেকা ফোর্ডের জন্য, এবং এটা ডাব্লিউডাব্লিউর আগে অনেক বেশি কাজে আসবে। আপনারা জানেন রোমান রেইন্স এবং জেকা ফোর্ডের মধ্যে যে ইন্টারাকশন সেটা অনেক বেশি হাইপ, বা তাদের যে ম্যাচটা হবে সেটার জন্য ফ্যানরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আর এর জন্য কিন্তু স্টিল কেজ ম্যাচে ডাব্লিউডাব্লিউ একটা প্রপার মোমেন্ট দিয়েছিল জেকা ফোর্ড এবং রোমান রেইন্সকে ফেস টু ফেস হওয়ার জন্য। তো ব্যাড ব্লাডে এমন কিছু হবে জেকা ফোর্ড এবং রোমান রেইন্সের মধ্যে যেটা সামনে মানে রেসলম্যানিয়া অথবা রয়্যাল রাম্বলে গিয়ে সেই স্টোরিটাকে টান দিয়ে তারা স্টোরি লাইন কন্টিনিউ করবে। এবং রোমান রেইন্স এবং জেকা ফোর্ডের একটা সিঙ্গলস ম্যাচ আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারেন। আর ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডে খুব ভালোভাবে ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে যেন এই ম্যাচটা করা যায়। আর ব্যাড ব্লাডে আপনাদের একটা ওয়াও ফ্যাক্টর মানে ওয়াও মোমেন্ট আপনারা দেখতে পারবেন। অবশ্যই ব্যাড ব্লাডটাকে আপনারা টিউন করবেন, ব্যাড ব্লাড হতে আর বেশি দেরি নেই। এরপর আপনাদের একটা ছবি দেখায় আর আপনারা বলতে পারেন এই ছবিটা আমি কোথা থেকে পেয়েছি, সেই দিকে না যাই, বাট আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেইন্সের যে এন্ট্রি তার পিছনে জেকা ফোর্ড ছিল। আর একটা নতুন কুইক কাট ডাব্লিউডাব্লিউ তো আসলেই নিয়ে আসবে। আর এটা কিন্তু রেসলম্যানিয়ার ডকুমেন্টারির যে এসেছিল সেখান থেকে পেয়েছি। আর অ্যাকচুয়াল পিছন থেকে কিন্তু অ্যাজ এ ট্রাভেল চিফ মানতেছিল জেকা ফোর্ড রোমান রেইন্সকে, কিন্তু জেকা ফোর্ড নিজের ফায়দার জন্য কার সাথে আছে সোলো সিকোয়ার সাথে, সে যখন তার নাম ধাম কামিয়ে ফেলবে তারপর আবার সে একনলেজ করবে রোমান রেইন্সকে, সে অল টাইম ওটিসি মানে অরিজিনাল ট্রাইবাল চিফকে একনলেজই করবে।
আপনাদের কি মনে হয় আমাকে জানাতে পারেন। এরপর রেসলম্যানিয়া 40 কত ভালো ছিল সেটার বিষয় তো আপনারা জানেন, কিন্তু 41-এ আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু কোডি রোডস এটা আরো বাড়িয়ে দিয়েছে, কারণ কোডি রোডস প্যাট ম্যাকেফির শোতে এসেছিল এবং সে বলেছে যে রেসলম্যানিয়া 41-এ জিনিস তার থেকে বেটার হবে যেটা রেসলম্যানিয়া 40-তে ছিল। আপনারা জানেন রেসলম্যানিয়া 40 যারা রেসলিং ফ্যান সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই গ্রেটেস্ট রেসলম্যানিয়া অফ অল টাইম বলেছে। তার থেকে উপরে যদি ডাব্লিউডাব্লিউ কিছু করে রেসলম্যানিয়া 41-এ আপনারা ইমেজিন করতে পারতেছেন সেখানে কি কি হতে পারে। আর খুব তাড়াতাড়ি রয়্যাল রাম্বলে হবে, মানে কাছে চলে এসেছে। তারপরেই তো রেসলম্যানিয়া রোড টু রেসলম্যানিয়া শুরু হয়ে যাবে। আর যখন রোড টু রেসলম্যানিয়ার সিজনটা চলে সেখানেই বোঝা যায় স্টোরি লাইনে কি হতে যাচ্ছে বা রেসলম্যানিয়া কি হতে পারে। আর কোডি রোডস এটাও বলেছে যে আমি 2বার রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছি, এইবারও করব। মানে সে কিন্তু কিছু স্পয়লার দিয়ে দিয়েছে, মানে কিছু তো একটা করতে যাচ্ছে তারা। সেথ রলিন্সের রিটার্নের পর তার মুখ থেকে কিন্তু আমরা কোনো কিছু শুনতে পারিনি, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে সেথ রলিন্স পেব্যাক নেওয়ার জন্য ব্রনসন রিডকে বলতেছে। এখনো কোনো কিছু শেষ হয়নি, এইখান থেকে তো এখন শুরু হলো। আমার মনে হয় সেথ রলিন্স এবং ব্রনসন রিডকে দেখে তাদের আসলে যদি ম্যাচ হয় সেথ রলিন্স তাকে বাজনা বাজাবে। আর আমি বলি অনেকে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে যে ব্রনসন রিড অত বড় একটা লেভেলের সুপারস্টার না, কেন সেথ রলিন্সের সাথে ফিচার্স করা হচ্ছে। আর আমি বলবো এইভাবে স্টার্স বিল্ড করা হয়। আর আই থিঙ্ক ডেফিনেটলি এদের কেমিস্ট্রিটা অনেক ভালো হবে, কারণ ব্রনসন রিড যেভাবে সুনামি মারে আমার কাছে অনেক ভালো লাগে। এবং অবশ্যই আপনারা ব্রন স্ট্রোম্যান এবং ব্রনসন রিডের ফিউডটা দেখেছেন, তাদের ম্যাচটা দেখেছেন, আসলেই ভালো লেগেছে। এরপরে আমি আপনাদের বলেছিলাম সিডাব্লিউ নেটওয়ার্কে এনএক্সটি গিয়েছে এবং কালকে তাদের প্রথম এপিসোড ছিল এবং সিডাব্লিউ নেটওয়ার্কে যাওয়ার পর তাদের যে ভিউয়ারশিপ মানে নাম্বার সেটা এসেছে, আর এটা 1 মিলিয়ন থেকে অনেক নিচে এসেছে। আর 895K ভিউয়ারশিপ এসেছে সিডাব্লিউ নেটওয়ার্কে যাওয়ার পর এনএক্সটিটা। আর এটা 2023 অক্টোবরের থেকে এই পর্যন্ত এনএক্সটি যে ভিউয়ারশিপ সবগুলো থেকে বেশি এসেছে। আর পার্সোনালি আমি সিডাব্লিউ নেটওয়ার্কের বিষয় ভাবে জানি না তাদের অডিয়েন্স কেমন, বাট আস্তে আস্তে বোঝা যাবে। আর আমি চাই 1 মিলিয়ন ক্রস করুক। আর ডাব্লিউডাব্লিউ এমন বড় যদি কোনো কিছু করে অবশ্যই 1 মিলিয়ন ক্রস করবে। আর এনএক্সটিটা কিন্তু দেখতে ভালোই লাগে। আর নেক্সট উইক কিন্তু র্যান্ডি অর্টন আসবে, তার সাথে ম্যাচও আছে। নেক্সট উইকের এনএক্সটিটা দেখতেও অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। এরপরে বলি নেটওয়ার্কের কথা যেহেতু বলা হচ্ছিল, আপনাদের আরো একটা নেটওয়ার্কের বিষয়ে কথা বলি। আর AEW তাদের টিভি ডিল সাইন করেছে, আর তারা ওয়ার্নার ব্রোস ডিসকভারির সাথে তাদের টিভি ডিলটা সাইন করেছে। আর তারা 1 বছরের জন্য $125 মিলিয়ন নিচ্ছে। আর আমার মধ্যে যাদের ক্যালকুলেশন অনেক বেশি ভালো তারা ক্যালকুলেশন করে আমাকে বলতে পারেন বাংলা টাকা এটা কত হতে পারে। আর এটা এত নাম্বার আমি বলবো ক্যালকুলেট করার কোনো দরকার নেই, আন্দাজে একটা বলেই দিতে পারেন। এরপর মিস্টার বিস আপনারা জানেন অনেক পপুলার একটা ফিগার, ইউটিউবে অনেক বেশি সবাই চিনে তাকে। তো লোগান পলের সাথে তার রিসেন্টলি একটা পডকাস্ট হয়েছে। তো এখানে লোগান পল তাকে কোশ্চেন করেছে যে তোমার কোনো প্ল্যান আছে কিনা ডাব্লিউডাব্লিউতে আসার জন্য, এবং সেটার উত্তরে মিস্টার বিস বলে স্পয়লার্স, মানে স্পয়লার্স ওয়ার্ডটা সে ইউজ করেছে। আর এটা বলার পর তো একটা জিনিস ক্লিয়ার যে সে একটা না একটা সময় ডাব্লিউডাব্লিউতে আসবে। আর মিস্টার বিসকে যদি আপনারা দেখেন বা তাদের ভিডিও কন্টেন্ট দেখেন, সে কিন্তু অনেক ক্রেজি কাজ করে থাকে। লোগান পলের থেকে অনেক বেশি ভিউজ সে পায়। এবং ডাব্লিউডাব্লিউ কেন সেলিব্রিটির সাথে তাদের কন্ট্রাক্টটা করে যেন তাদের অডিয়েন্সটা ডাব্লিউডাব্লিউতে চলে আসতে পারে। আর এর জন্য কিন্তু আমরা দেখেছি স্পিডকে লোগান পলের সাথে। আর স্পিডের কিন্তু কন্টেন্ট অন্যরকমই হয়, তাও ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে এসেছে। আর আমার মনে হয় মিস্টার বিসের নাম্বারও চলে এসেছে, সে খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।